শিগগিরই গণহত্যার আলামত সংগ্রহে নামবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নেওয়া হবে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ। সব সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণী লক্ষ্য জানালেন প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। সব ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান তারেক রহমানের। প্রতিবেশী দেশের বিভ্রান্তি সম্পর্কে সচেতন থাকার আহ্বান। গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দিতে ফ্যাসিস্টের চেষ্টা সফল হবে না বলছেন সমন্বয়করা। রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনের দাবি। নানা পদক্ষেপ আর পরিকল্পনায় সঠিক পথেই চলছে রাষ্ট্র বলছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। এবং ভারতের ভূমিকা পর্যবেক্ষণ করছে সরকার। সংবিধান পরিবর্তন নির্ভর করছে ছাত্র জনতার রায়ের উপর। নিরাপত্তা নিয়ে কাটেনি শঙ্কা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বা সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। জুলাই আগস্ট গণহত্যার আলামত সংগ্রহই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। কারো কাছে গণহত্যার তথ্য প্রমাণ থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জানানোর অনুরোধ জানান তিনি। বলেন, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় মানবতাবিরোধী অপরাধে প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। 14 আগস্ট থেকে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে একের পর এক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শনিবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। রবিবার সকালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেন বাকি প্রসিকিউটররা। গণহত্যার প্রমাণ সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সবাইকে গণহত্যার তথ্য প্রমাণ দিয়ে সহায়তার আহ্বান জানান তাজুল ইসলাম। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অভিযুক্তদের গ্রেফতার চাওয়া হবে বলেও জানান তিনি। আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলোর দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। গণহত্যার প্রতিটি অভিযোগে মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টার কথা জানান চিফ প্রসিকিউটর। নিশ্চয়ই আমরা চাইব যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে। এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়েই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ট্রাইব্যুনালে অতীতে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন প্রসিকিউটর গাজী MH তামিম। ট্রাইব্যুনালে 30টি মামলা এখন চলমান আছে এবং একটি মামলা আছে যেটা এখন মিস কেস হিসাবে চলমান আছে। এই মামলায় প্রায় শতাধিক আসামি এখনও গ্রেফতার আছে এবং 1.5 শতাধিক আসামির বিচার এখানে চলমান আছে। এদের ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব খুব শীঘ্রই যে এদেরকে কিভাবে ন্যায় বিচার দেওয়া যায়। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। যে স্বপ্নের বাংলাদেশের জন্য ছাত্র জনতা প্রাণ দিয়েছে, সে স্বপ্ন বাস্তবায়নে আবারও অঙ্গীকার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, সব ধরনের সীমাবদ্ধতা দূর করে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেলা 11:30 থেকে প্রায় 2 ঘণ্টা মত বিনিময় করেন তিনি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ও উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ কয়েকজন উপদেষ্টাও উপস্থিত ছিলেন। সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব, এটা থেকে আমাদের বেরিয়ে যাওয়ার আমাদের যোগ্যতা না থাকতে পারে,
আমাদের ক্ষমতা না থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিজ্ঞা রইল। আমি খালি দেখি এই যে ছবিগুলো, আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম, এটা তো সবাই দেখছে না। যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা, একবারের ছবি। মানুষকে এটা তো জানাতে হবে, বোঝাতে হবে এর পেছনে কি ছিল। প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক প্রয়োজন, তবে সেটি হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিমত ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তিনি আরও জানান, কোনো ধরনের মব জাস্টিসকে সমর্থন করে না সরকার। স্বৈরাচার সরকার ও সরকারের প্রতিনিধি বা দোসরদের বিচার হবে প্রচলিত আইনেই। একই সঙ্গে ঢালাও মামলায় অনেক মানুষকে আসামি করাও সরকার সমর্থন করে না বলে জানান বিশেষ সহকারী। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে, যে আমরা মানে সম্মান এবং ন্যায্যতা যদি না পাই তাহলে এই সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখার বিষয়টা স্যার বলেছেন। এবং স্যার বলেছেন যে সার্ক যেই সংস্থা আছে এই সংস্থা পুনর্জীবনের জন্য স্যার চেষ্টা করবেন। যদি কেউ এখানে স্বৈরাচার অথবা ফ্যাসিস্ট সরকারের সাথে দালালি দোসর হিসেবে দালাল অথবা দোসর হিসেবে কাজ করেছেন, তাদেরকে জনগণ তাদের বিচার করবে না, মব তাদের বিচার করবে না, বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সোপর্দ করতে হবে। আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে। জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয়। সব ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেশের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি। সম্ভাবনার দ্বার খুলতে জনগণের সরকার প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই একমাত্র জনকল্যাণের জন্য কাজ করে। তাই ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত চলবে বিএনপির আন্দোলন। প্রতিবেশী দেশের ফাঁদে পড়ে কয়েকটি রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াচ্ছে, এমন অভিযোগ করে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। আমি মনে করি, আমি বিশ্বাস করি যে একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে আমাদের সেই রাজনৈতিক দলগুলো বা সেই রাজনৈতিক সংগঠনগুলো। সেজন্যই তারা আজ বিভ্রান্তি ছড়ায়, এই রকম কিছু কথাবার্তা তারা বলছে। সকল ষড়যন্ত্রের বিষধাত ভেঙে দিয়ে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে সাথে নিয়ে এই দেশের মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করব। ফ্যাসিস্টরা চাইবে গণহত্যা ও নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। এসব চিত্র আরো ছড়িয়ে দিতে হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আর হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে দেখতে চান পরিবর্তন, আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সহকর্মীদের তথ্য ছবিতে আপনপুর রিপোর্ট। তারা বলছে সকল ষড়যন্ত্রের বিষধাত। রোববার 13 সদস্যের দল নিয়ে মুন্সিগঞ্জ যায় সমন্বয়ক সার্জিস আলম। মতবিনিময় করেন আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে। বিকেলে সরকারি হরগঙ্গা কলেজ মাঠে মতবিনিময় সভা করেন ছাত্র জনতার সঙ্গে। বলেন, সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আস্থার প্রতিদান দেয়ার। সার্জিস বলেন, ফ্যাসিস্টরা চাইবে নির্মম নির্যাতনের স্মৃতি ভুলিয়ে দেয়ার, কিন্তু তা করতে দেয়া হবে না। একই সঙ্গে শহীদদের স্মৃতি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। এই যে আপনাদের উপরে বাংলাদেশের এত মানুষ এই আস্থাটি রেখেছে, এখন সময় হচ্ছে তাদের আস্থার প্রতিদান দেওয়ার।
এদিন দুপুরে চট্টগ্রাম সফরে যায় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আরেকটি দল। বিকেলে মতবিনিময় সভা করেন লালদিঘি মাঠে। বলেন অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিবর্তন দেখতে চান তারা। আর সব খাতে সংস্কার আসার পরেই নির্বাচন দেওয়ার দাবি জানান হাসনাত। আমরা ক্ষমতাকে প্রশ্ন করব এবং সরকারকে কিভাবে জনমুখী রাখা যায় সেটির জন্য আমরা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করব। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে আমরা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তন যখন আসবে, এই পরিবর্তনটিকে ধরে রাখার জন্য নির্বাচন দিয়ে তখন নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক। এর আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত। বলেন এতদিনের ছাত্র রাজনীতি ছিল রাজনৈতিক দলের লেজুর বৃত্তি। আগামীর ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করবে ছাত্ররাই। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর গেল ৮ আগস্ট ক্ষমতায় আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে ১ মাসে কতটুকু সফল ডক্টর ইউনূস তা নিয়ে জনগণের মধ্যে রয়েছে কৌতূহল। বিশ্লেষকরা বলছেন ১ মাস খুব বেশি সময় না হলেও কার্যকর পদক্ষেপ এবং পরিকল্পনা অনুযায়ী সঠিক পথেই চলছে রাষ্ট্র। তবে সামনে অনেক চ্যালেঞ্জও রয়েছে। মাসরুল ইসলামের বিশেষ রিপোর্ট। ৫ আগস্ট এক নতুন বাংলাদেশের দেখা পায় বিশ্ব। হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে কর্তৃত্ববাদী শাসনমুক্ত হয় বাংলাদেশ। তার মাত্র ৩ দিনের মাথায় দায়িত্ব পায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। নানামুখী শঙ্কা ও ষড়যন্ত্র সামলে দেশকে স্থিতিশীল করতে সচেষ্ট ডক্টর ইউনূস। ভেঙে পড়া অর্থনীতি সচলের জন্য নানামুখী সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে দুর্বল ও দুর্নীতিগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। ডলারের সরবরাহ বৃদ্ধি এবং রেমিটেন্স বৃদ্ধির জন্য কাজ করছে একাধিক কমিটি। যে সমস্ত দেশে আমাদের অর্থ পাচার হয়ে গেছে, বিশেষ করে যে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, একই সঙ্গে যে ইউরোপের কিছু দেশ রয়েছে, দুবাই রয়েছে, সিঙ্গাপুর রয়েছে, তো এই জায়গাগুলোর সরকারগুলোর সঙ্গে আমাদের পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি করতে হবে। করে তারপরে তাদের যে সেন্ট্রাল ব্যাংক, তাদের সঙ্গে আমাদের পেপারসগুলোকে এক্সচেঞ্জ করতে হবে। যারা ইতিমধ্যে অর্থ পাঠিয়েছেন তাদের কিছু পেপারস রয়েছে আমাদের দেশে, প্রায় ১,০০০টার মতো ফাইল রয়েছে। তো সেই ফাইলগুলোকে এক্সচেঞ্জ করতে হবে, করে এই যে অর্থগুলো পাচার হয়ে গেছে সেই অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন সফলতার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। সামনের দিনগুলোর জন্য থাকতে হবে পূর্ব প্রস্তুতি। হ্যাঁ, গত ১ মাসে অন্তত ৩টি জায়গাতে তারা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বেশটা অনেকটা অগ্রগতি হয়েছে। এর মধ্যে প্রথম যে কাজটা করেছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকে একজন নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও দক্ষতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। চীন, ভারত সহ পশ্চিমা বেশিরভাগই দেশই এরই মধ্যে স্বীকৃতি দিয়েছে সরকারকে, আশ্বাস দিয়েছেন সহযোগিতারও। একটি দেশের পররাষ্ট্র নীতির সফলতা নিরূপণ করার জন্য ১ মাস খুব অল্প সময়, কিন্তু ১ মাসের মধ্যে ডক্টর ইউনূস বাংলাদেশের নতুন সরকারের গ্রহণযোগ্যতা তৈরিতে চমৎকার ভূমিকা পালন করেছে। বাংলাদেশের স্ট্যান্ড পয়েন্ট সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। বাংলাদেশে যে ছাত্র জনতার একটি বিপ্লব সাধিত হয়েছে এবং এই দেশ যে পৃথিবীর সব দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায়, কোন দেশের প্রতি অতিরিক্ত আবেগ কিংবা অতিরিক্ত শত্রুতা নেই বাংলাদেশের। এই বিষয়টি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন ডক্টর ইউনূস এবং নতুন উপদেষ্টা। গেল ১ মাসের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার নতুন উদ্যমে এগিয়ে যাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের পথে, এমনটাই প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যা বলেছেন সেটি তার নিজস্ব মতামত হতে পারে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। শেখ হাসিনাকে ভারত রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে তার জবাব চাওয়া হবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এই ধরনের কথা কেন বললেন? আমি এটার কোনো কারণ খুঁজে আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে। উনি এটা কি তার নিজের দেশের কনজাম্পশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে, যাদেরকে আমরা ধরতে পারছি।
সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ সম্মেলন কক্ষে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ে বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, ছাত্র জনতা কোন প্রক্রিয়ায় সংবিধান সংস্কার চায় সেটা তাদেরকেই বলতে হবে। আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার গঠনের 1 মাসেও পরিস্থিতি সন্তোষজনক নয়। এবছর ডেঙ্গুতে 92 জন মারা গেছে জানিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান উপদেষ্টা। ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশের। তাদের দাবি হচ্ছে সংস্কার। এই যে ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সংবিধানের বাইরে, সংবিধানের ভেতরে থেকে যে মানুষকে জিম্মি করে রাখার যে প্রক্রিয়াগুলো চলেছে, সেটা কি একদিনে সম্ভব হবে? এটা আমাদেরকে জনগণের রায় নিতে হবে, জনগণের কাছে যেতে হবে। তাদের কাছ থেকে যখন আসবে, তো তাদের সঙ্গে যে আলাপ আলোচনা, এই সমন্বয়, ছাত্র জনতার যে সমন্বয়, তারাই ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারবে। এবছরের শেষের দিকে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এমনকি বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবার বিষয়ে ইতিবাচক যুক্তরাষ্ট্র বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া আগামী বছরের জানুয়ারিতে হবে বাণিজ্য মেলা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বোর্ড মিটিং ছিল। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাজার ব্যবস্থা ধীরে ধীরে ঠিক হচ্ছে, জিনিসপত্রের দাম কমবে, চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে এবং কেউ যেন অতি মুনাফা অর্জন করতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা হচ্ছে। আলুর কোনো ডিউটি নাই, সব উঠিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজেরটা কমিয়ে দিয়েছে। বাজারের ব্যবস্থাপনা রিফ্লেক্ট করতে একটু সময়। বাজার তো এমন নয় আপনি প্রডিউস করেন সাথে সাথে আপনার বাড়িতে গিয়ে উপস্থিত। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। এমনকি ব্যাংকিং সেক্টরে যে অস্থিরতা ছিল 1 মাসে তা কমে এসেছে বলে দাবি করেন তিনি। এছাড়া পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে গঠিত হয়েছে টাস্ক ফোর্স, চলছে কাঠামো তৈরির কাজ। যে কিছু ব্যাংক প্রবলেম আছে সেটা বাংলাদেশ ব্যাংক অলরেডি রিঅর্গানাইজ করছে, ভালো লোক বসিয়েছে। এখন লোকজনের তো অভাব, মানে কনফিডেন্সের ঘাটতি হওয়ার কথা না। টাস্ক ফোর্সটা নিয়ে কংক্রিট ইস্যু হয়েছে। আমরা যেটা অবয়বটা আদলটা হয়েছে, ভেতরে ভেতরে কারা আছে সেটা আমরা বলবো না, এখন পরে ঠিক হবে। এরপর জাইকা, এডিবি এবং ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সাথে পরপর বৈঠক করেন অর্থ উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, জাইকা এবং এডিবির কাছে তহবিল সহযোগিতা চাওয়া হয়েছে এবং ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এমনকি ডিসেম্বরের মধ্যে $400 মিলিয়ন ফান্ড দিচ্ছে এডিবি বলেও আশ্বস্ত করেন তিনি। প্রজেক্টগুলো আমরা আলাপ করেছি, যেগুলো কন্টিনিউ করছে সেটা ওরা কন্টিনিউ করবে। আর নতুন নতুন বেশ কথা বলেছি। একটা হলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাই না, জাপানের সাথে ওরা এক্সপার্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে ফ্লাড ইস্যু করে ওটা আলাপ করেছি। তারপরে আসলে আমাদের যে এডিবি তো আপনি জানেন মাল্টিল্যাটারাল বহুজাতিক একটা বিরাট বিষয়, ওদের অনেকগুলো প্রজেক্ট অলরেডি অনগোয়িং। আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, তাই না, অনেকগুলো বলতে হবে। এবং ওরাও কিছু প্রি ফিজিবিলিটি করছে এবং ভবিষ্যতে কি কি করবে কিছুটা আমরা ইঙ্গিত দিয়েছি তাদেরকে। আঞ্চলিক বাণিজ্যে পরিধি বাড়াতে অস্ট্রেলিয়ার সাথে আলাপ হয়েছে বলেও জানান এ উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক অঙ্গনের খবর। বাংলাদেশিদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে ইটালির মনফ্যালকন শহরের মেয়র অ্যানা মারিয়া। সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণাও দেন তিনি। এতে বিপাকে শহরটিতে বসবাসকারী মুসলিম বাংলাদেশিরা। এমন পরিস্থিতিতে অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ কমিউনিটি। আফরিন মোয়ের ডেস্ক রিপোর্ট। উন্নত জীবনের আশায় প্রতি বছরই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমান বহু মানুষ। ইতালিও তার ব্যতিক্রম নয়। দেশটির বিভিন্ন শহরে বসবাস করেন বহু প্রবাসী বাংলাদেশি। আর ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে মনোরম ও অনন্য শহর মনফ্যালকন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, শহরটিতে বসবাসরত 1/3 জনগোষ্ঠী বিদেশি, যাদের মধ্যে বিশাল একটি অংশ মুসলিম। তবে শহরটিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে শহরটির মেয়র অ্যানা মারিয়া। শহর সুরক্ষা মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অভিবাসন বিরোধী নানা বক্তব্য দিয়ে ক্ষমতায় আসা মারিয়ার দাবি 90-এর দশকে প্রমোত্তরি বানানোর জন্য মন ফ্যালকন শহরে পাড়ি দেন বাংলাদেশিরা, যার কারণে শহরের সংস্কৃতি নির্যাস হুমকির মুখে পড়েছে বলেও দাবি তার। যদিও কোনো তথ্য প্রমাণ তিনি উপস্থাপন করতে পারেননি, তবে মুসলিম নারীদের পোশাক নিয়েও বিরূপ মন্তব্য করেছেন মারিয়া। এই যখন পরিস্থিতি, ঠিক তখনই দেশটিতে বসবাসরত বাংলাদেশি কর্মীদের ভাগ্য নির্ধারণে উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি। রোববার সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে আলোচনার উদ্যোগ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়। The historic center with its pictures আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।